আপনি অনেক ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সুস্থতা কামনা করি। সবাইকে সালাম, নমস্কার, আদাব। ধর্মের সকল ভাই বোন যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেন তাদের সবাইকে আবার আমার এই পর্বে স্বাগতম। আমি একটু স্লো কথা বলি, সেজন্য হয়তো আপনাদের বোরিং লাগতে পারে। ইন্ডিভিজুয়াল এক একজন এক এক রকম কথা বলে আর কি। যাই হোক, আজকে আমার এই ভিডিও সেগমেন্টের মূল যে বিষয় সেটা হলো, আমার খুব ইচ্ছা ছিল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা চিঠি লেখা। সেই চিঠিটা লেখা হয়ে ওঠে নাই, এবং তার আগেই গত জুলাই মাসে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণই পাল্টে যায়। সেই জন্যই আজকে বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আমার এই আজকের এই পর্ব। কেউ এটা দেখুক, কেউ এটা শেয়ার না করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার এই চ্যানেলটা কোনো ব্যবসায়িক পারপাসে করা না। আমার এই চ্যানেলটা কোনো টাকা ইনকামের জন্য না। এটা বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের সেই মানুষদের জন্য যারা আজীবন বাংলাদেশকে শুধু দিয়েই গেছে, এবং প্রত্যুত্তরে তারা শুধু বঞ্চনার শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আবার 1981 সালের 17ই মে দেশে ফিরে আসলেন। আপনার সেই আশাটার কোনো দরকার সেই সময় ছিল না। দরকার কোন অর্থে ছিল না। আপনি যখন 1975 সালের 15ই আগস্ট আপনার পরিবারের সবাইকে হারালেন, তো 1975 সালে আপনি আপনার পরিবারের সবাইকে হারালেন। এমনকি সেই পারিবারিক সদস্যের মধ্যে আপনার ভাবিও ছিল, যিনি ওই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের পরে আসলে কেউ সাহস করে? আমি হলে সাহস করতাম। আমি ব্যক্তিগতভাবে জানি যে আমি হলে কখনোই আবার বাংলাদেশে ফিরে এসে বাবার পদাঙ্ক অনুসরণ করা, রাজনীতিতে পা রাখা, আমি এটা কখনোই করতে চাইতাম না। সেই সাহস আমার কখনোই হয়ে উঠতো না। তবে আপনি আসলেন, আপনি এক কাপড়ে আবার বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশের হাল ধরতে চাইলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের অন্যতম প্রধান শক্তি আওয়ামী লীগ, ছাত্রলীগের হাল আপনি ধরলেন। ভেঙে পড়া একটা দলকে আপনি আবার টেনে তুললেন। এর পিছনে যে ত্যাগ ছিল, এর পিছনে যে কত কত সময়, কত কষ্ট, কত শারীরিক পরিশ্রম, এই পুরাটা কর্মকাণ্ডে আপনাকে যে কত কষ্ট করতে হয়েছে সেটা আমরা বাঙালিরা কখনো অনুভব করি না। আপনার আসার আসলেই কোনো দরকার ওই সময় ছিল। আপনি এতদিন বিশ্বের যে কোনো একটা উন্নত দেশের পাসপোর্ট পেয়ে যেতে পারতেন, আপনি থেকে যেতে পারতেন, আপনার সন্তানকে সময় দিতে পারতেন, জয়কে সময় দিতে পারতেন, পুতুলকে সময় দিতে পারতেন, আপনার প্রয়াত স্বামীকে সময় দিতে পারতেন। তো আপনি আমাদের কথা চিন্তা করে দেশে ফিরে আসেন, দেশের হাল ধরতে চাইলেন। দেশে তখন হায়নাদের দল সব জায়গাতে, সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। আপনি আবার আসলেন। আপনি ভেঙে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া একটা নৌকার পাল আপনি আবার করতেন। আপনি সেই নৌকাটা আবার বাইতে চাইলেন। আপনি আওয়ামী লীগের হাল ধরলেন, আপনি বাংলাদেশের রাজনীতির হাল ধরলেন, এবং এর পিছনে এত ত্যাগ তিতিক্ষা আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনীতিবিদ আপনার বাবার পরে কেউ দিয়েছে। তো বিগত 16 বছরে আপনি যে পরিমাণ কষ্ট করছেন, আপনি কখনোই সময় ক্ষেপণ করা বা এই জিনিসগুলোকে আপনি কখনোই পছন্দ করেন। আপনি 9টার অফিস 9টাতেই যেতেন। আপনার অনেক বড় স্বপ্ন ছিল। এই স্বপ্নগুলা বাংলাদেশের অনেক মানুষ বুঝতে পারে নাই। আমাদের সমস্যা হলো যে যখন পদ্মা সেতু ছিল না, তখন আমরা শেখ হাসিনার কাছে চাইতাম একটা পদ্মা সেতু দরকার। আর যখন পদ্মা সেতু হলো, তখন আমরা ওই পদ্মা সেতু বেয়েই গালি দিতে দিতে শেখ হাসিনাকে অপমান করে গেলাম, শেখ হাসিনাকে বিতাড়িত করে গেলাম। আমরা এমনই একটা জাতি। আমরা মেট্রো রেলে চড়ে শেখ হাসিনাকে হটাও প্রতিবাদ করেছি। আমরা কখনো ভাবার চেষ্টা করি নাই যে এই যে মেট্রো রেলে চড়তেছি, এই যে পদ্মা সেতুতে চড়তেছি, এই যে ট্রেনে চড়ে 3-4 ঘন্টায় যশোর থেকে ঢাকা আসি, অবদানটা কার? আমরা কখনো ভাবার চেষ্টা। আমি খুবই দুঃখিত মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে কখনো সচক্ষে সামনে দেখি নাই। যখন 5ই আগস্ট ওই দিনটা আসলো, আমি শুধু একটা কথাই বলেছি যে আল্লাহ, তুমি যদি আমার একটা দোয়া রাখো, তাহলে ওনাকে তুমি কোনো অসম্মান করতে দিও না। আমার মাও যেমন, উনিও তেমন। উনি যেন সসম্মানে চলে যেতে পারেন। বহু অপমানের শিকার হয়েছেন, বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে,
30 বারের বেশি। উনি জানি লাঞ্ছিত না হন, উনি যেন অপমানিত না হন, ওনাকে জানি কোনো অপমান না করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ আমার ওই দোয়াটা রেখেছেন। রাজনীতি করতে গেলে বহু বিরূপ পরিস্থিতির চেহারা দেখতে হয়। আপনি আপনার চেয়ারে বসে যা যা উপলব্ধি করছেন, যা যা দেখেছেন, তার বিন্দু পরিমাণ অংশ আমি দেখি নাই। হয়তোবা সেই দেখার সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই আমার হবে না। তবে কেন কোনো কোনো ভুল হলো, কোনো কোনো পরিস্থিতি অন্যদিকে চলে গেল, সেটা আপনার ওই চেয়ারে বসে আপনি ছাড়া আর কেউ বুঝবে না। আমরা শুধু বুঝি যে আমি কি পেলাম। আমরা কখনো আপনার পালসটা বুঝতে চাই নাই। আমরা কখনো আপনাকে জিজ্ঞাসা করি নাই মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে থাকেন নিজের 2 সন্তান ছাড়া, শুধু দেশের কথা ভেবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন শেষবার দেশে যাই, ঝকঝকে মেট্রো রেলে চড়েছি। আমি এখানেও মেট্রো রেলে চড়ি। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। বাংলাদেশ উন্নয়নের পথেই ছিল। গণতান্ত্রিক একটা দেশে তো সবকিছু ঠিক থাকে না। আমি যেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি, প্রথম আলোতে একদিন একটা সংবাদ আসলো যে কিভাবে পদ্মা সেতু প্রকল্পের পদ্মা সেতুর যে রেল প্রকল্প, তো সেটাতে সাধারণ মানুষ 2 নম্বরই করেছে। তারা এক রাতের মধ্যে আবাদি জমির উপরে বাসা তুলে সেটাকে বসত বাড়ি বা ভিটা হিসেবে দেখাইছে এবং জমির দাম 3 গুণ বৃদ্ধি করে নিয়েছে। তার একটা টাকাও তো আপনার পকেটে যায়নি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে নারীরা যেন কর্মসংস্থানে ফিরতে পারে, নারীরা যেন স্বাধীন থাকে, আপনি সেজন্য নিরন্তর চেষ্টা করেছেন। আপনি আপনার শেষ প্রেস কনফারেন্সেও এই কথাগুলো বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সেই লাল বিপ্লবীরা এখন খুব কষ্টে আছে। এখন বিপ্লবী মেহজাবিন বলেন বা অন্যরা বলেন, তারা এখন আর কোনো দোকানের বা কোনো শোরুমের উদ্বোধন করতে যেতে পারতেছে না। তারা আপনার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলেও প্রকাশ করতে পারতেছে না। কারণ হলো, আপনার সময় তারা এক ধরনের ভয় প্রকাশ করত যে মানুষের কথা বলার স্বাধীনতা নাই। তারা সেই কথাটা লিখতে পারত, তারা সেই প্রতিবাদটা করতে পারত, তারপরেও বলতো যে আমরা বাকশাল যুগে আছি। আর এখন তারা কোনো কথাই বলতে পারে না। এমন অনেক অভিনেত্রী আছেন যারা লেখেন কিন্তু আবার মুছে ফেলেন। তাদের জন্য কিছু করার চেষ্টা করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছু ভুল মানুষের হবেই, আমরা মানুষ তো, কিছু ভুল হয়, কিছু ঘটনা ঘটে যায় যেগুলাতে আপনার কোনো হাত ছিল না, আপনার করার কিছু ছিল না। একটা সংসারে সবাই একরকম হয় না, একটা হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, একটা সংসারে একটা দলের সবাই একই রকম হয় না। এবং প্রফেশনাল দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে যে কেউই স্বীকার করবে যে আপনার প্রফেশনালিটির লেভেলটাই অন্যরকম ছিল। আপনি শুধু ধ্যানে জ্ঞানে বাংলাদেশকে নিয়েই ভেবেছেন। সেখানে ছোট ছোট যে বিষয়গুলা, যেগুলা আওয়ামী লীগ বলেন বা সরকারের অন্যান্যরা বলেন ডিল করতে পারত, তারা সবসময় আপনার উপরেই নির্ভরশীল হয়ে থাকত। এবং তার সব থেকে বড় পরিণতিটা আমরা জুলাই মাসে ভোগ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ ভালো নাই, দেশের মানুষ ভালো নাই। আপনার রেখে যাওয়া, উন্নয়ন করে যাওয়া সব প্রকল্পের উপর দিয়ে সবাই দাপিয়ে বেড়াচ্ছে, তারপরও দেশ ভালো নেই। সেখানেই আপনি অন্যান্যদের থেকে আলাদা। মানুষ একদিন আপনার মূল্য বুঝবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমার কেন জানি মনে হয়, আমি আমার অনেক বন্ধুকেই বলেছি যে আপনি হয়তো আবার ফিরে আসবেন। আপনার সেই সাহস,
আপনার সেই নির্ভীক আচরণই এটা বারবার বলে যে আপনি আবার ফিরে আসবেন, আবার দেশের হাল ধরতে চাইবেন, আবার হয়তো বা আপনি ফিরে আসবেন, আবার হয়তো বা আমার এই ছোট্ট বাংলাদেশকে আপনি নতুন করে ভেঙে চুরে গড়ে তুলবেন। আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি কখনো আওয়ামী লীগের কোনো সভাতে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, আপনার ভাষণ শোনার সৌভাগ্য আমার হয় নাই। তবু মনে প্রাণে আমি শুধু বঙ্গবন্ধুর ভক্ত, আপনার ভক্ত, এবং আপনার অন্যতম প্রাণের সংগঠন আওয়ামী লীগের ভক্ত। আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল কিছু বলে থাকি। আপনি পৃথিবীর যেখানেই থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমার এই ছোট্ট বাংলাদেশের জন্য যা দিয়েছেন, যা দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। একটা মানুষ তো তার জীবনে একসময় সবকিছু করতে পারে না, হয়তোবা সেইখানে আপনার একটা আক্ষেপ থেকে যাবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ আপনাকে স্মরণ করবে, বাংলাদেশের মানুষ একদিন আপনাকে স্মরণ করতে বাধ্য হবে, যেমনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করতে বাধ্য হয়েছিলেন। আপনি অনেক ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্থতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।